ঘণ্টাখানেকের মধ্যেই মহিমবাবু অফিসে ফিরে এলেন। বিজয়বাবুকে অনেকটা শান্ত করে রেখে এলেন তাঁর বাড়িতেই। নিজের বাড়ির বিরাট বোবা শূন্যতা থেকে পালাতে পেরে বিজয়বাবু যেন একটু আরাম বোধ করলেন। অফিসে এসেই মহিমবাবু ডেকে পাঠালেন চঞ্চলকে। নিউজ লিখে দিয়েছ? হ্যাঁ, দিয়েছি। ঘণ্টাখানেকের মধ্যেই কাগজ বেরিয়ে যাবে। হকাররা এখন থেকেই আসছে ঝাঁকে ঝাঁকে, খুব ডিমান্ড হয়েছে। হ্যাঁ, শহরের সবাই ব্যস্ত হয়ে আছে তো। শোনো চঞ্চল, তোমাকে এখন ডায়মন্ড হারবারে পাঠাতে চাই। চঞ্চল চুপ করে শুনল। পারবে তো? পারবো না কেন? ভয় পাবে না? চঞ্চল দৃঢ় স্বরে বলল, না, কি করতে হবে বলুন। এক্ষুনি চলে যাও শিয়ালদা, সেখান থেকে ট্রেন চেপে ডায়মন্ড হারবার। বাড়িটা খুঁজে বের করতে আশা করি তোমার কষ্ট হবে না। যতক্ষণ দিনের আলো থাকবে কাছাকাছি ঘোরাঘুরি করবে, নজর রাখবে কে ঢুকছে আর কে বেরুচ্ছে। সন্ধ্যের পরে অন্ধকারে গা ঢাকা দিয়ে তোমার আসল কাজ শুরু। কৃষ্ণপক্ষের রাত আছে, সুবিধাই হবে। সুবিধে পেলে বাড়িটার ভেতরেই যাব। তা যদি যেতে পারো তো ভালোই, কিন্তু খুব সাবধান, ওরা লোক ভালো নয়। রিভলভার টিভলভারও আছে হয়তো। যদি শুধু এইটাই জেনে আসতে পারো যে পরীক্ষিত সত্যিই ওখানে আছে, তাহলেই অনেকখানি হলো। দুঃসাহস করো না, বুঝে শুনে চলো। যদি জানতে পাও যে পরীক্ষিত ওখানে আছে, তাহলেই তোমার কাজ শেষ। আর কিছু করবার চেষ্টা করো না। তারপর ডাকবাংলোয় গিয়ে ঘুমিয়ে কি কলকাতায় ফিরে এসো, যদি ট্রেন পাও। আর একটা ফোন করো আমার বাড়ির নম্বরে। আমাকে না পেলেও বিজয়কে পাবে। আপনি কি আজ রাত্রে বাড়ি থাকবেন না? আমার আজ রাত্রে অনেক কাজ চঞ্চল, কখন কোথায় থাকি ঠিক নেই। এই হাঙ্গামা চুকে গেলে যা একচোট ঘুমিয়ে নেব। রাত্রিরে এত কম ঘুমিয়ে আপনি কি করে পারেন? আশ্চর্য। সবই অভ্যেস। তাহলে আর দেরি করো না, এই নাও। বলে মহিমবাবু পকেট থেকে ব্যাগ বের করে দুটো 10 টাকার নোট চঞ্চলের দিকে বাড়িয়ে দিলেন। এত টাকা দিয়ে কি হবে? সঙ্গে রাখো যদি লাগে। আমার মনে হয় পুলিশের লোকও আজ রাত্রেই যাবে ওখানে। দেখো তারা যেন আবার তোমাকে শত্রুপক্ষের বলে সন্দেহ না করে। যতটা পারো তাদের সাহায্য করো। আপনার কি মনে হয়? এখন আর আমার মনে হওয়ার সময় নেই। 15 মিনিটের মধ্যেই একটা গাড়ি আছে, তুমি বেরিয়ে পড়ো। শিয়ালদা সাউথ স্টেশনে টিকিট কিনে প্ল্যাটফর্মে ঢুকে চঞ্চল দেখল গাড়ি ছাড়তে তখনও মিনিট 5 বাকি। ভিড় কম, এমন একটা গাড়ি খুঁজে বের করে সে উঠে বসল। কি এক অদ্ভুত উদ্দেশ্য নিয়ে সে চলেছে। কে জানে, হয়তো কোনো বিপদে পড়বে। কে জানে, হয়তো চিঠিটাই জাল, একদম ঠকে ফিরে আসবে। তার বুকের ভেতরটা ঈষৎ দূর দূর করতে লাগলো, না জানি কি হয়। গাড়ি ছেড়ে দিয়ে প্রায় প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছে। পাশের কামরা থেকে একটা হইচই শব্দ উঠল। চঞ্চল মুখ বাড়িয়ে দেখল একটা লোক চলতি ট্রেনে উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। এখনো লম্বা দুটো ঠ্যাং বাইরে ঝুলে আছে, কিন্তু একটু পরেই ভেতরের লোকেরা তাকে টেনে তুলল। গাড়ি ছুটল বেগে। চঞ্চল লোকটার মুখ দেখতে পেল না। দেখতে পেলে খুশি হতো। কেমন একটা সন্দেহ তার মনে খচখচ করতে লাগলো। লোকটা তার পিছু নেয়নি তো? প্রত্যেক স্টেশনে সে মুখ বাড়িয়ে দেখতে লাগলো। পাশের কামরা থেকে একে একে নামলো। কখনো মনে হয় সে লোকটা নেমে গেল, কখনো মনে হয় উল্টোটা, কখনো আবার মনে হয় বাজে কথা ভেবে সময় নষ্ট করছে সে। ওসব আসলে কিছুই নয়। এই রকম মনের অবস্থার মধ্যে সন্ধ্যের একটু আগে সে ডায়মন্ড হারবারে এসে পৌঁছল। গাড়ি স্টেশনে আসতেই সে লাফ দিয়ে পড়ল প্ল্যাটফর্মে। পাশের কামরা থেকে বিশেষ কেউ নামে কি না সেটা লক্ষ্য করে দেখবে, এই রকম তার মতলব। কিন্তু মুহূর্তে প্ল্যাটফর্ম ভিড়ে ভরে উঠল। তার ভিতরে কাউকে আলাদা লক্ষ্য করা সম্ভব হলো না। ডায়মন্ড হারবারে সে আগেও এসেছে, পথঘাট মোটামুটি জানে। স্টেশনে এক পেয়ালা চা খেয়ে নিল। তারপর বেরিয়ে এসে নদীর দিকের রাস্তা ধরল। একটু হাঁটে আর এদিক ওদিক তাকায়, কেউ তার পিছু নিয়েছে কিনা যাচাই করে। ছোট মফস্বল শহরের রাস্তায় বেশি লোক নেই। এর মধ্যে কেউ যে লুকিয়ে কারো পিছু নেবে সেটা সম্ভব নয়।
চঞ্চলের সন্দেহ না যে এটা তার ভুল মাত্র। নদীর ধার ধরে ঘোরাঘুরি করতে করতে শহরের খানিকটা বাইরে মস্ত পুরনো একটা বাড়ির কাছে সে এসে দাঁড়ালো। দেখে সন্দেহ রইল না যে এই সেই বাড়ি। পাঁচিল ঘেরা প্রকাণ্ড বাড়ি, কম্পাউন্ডে অনেক বড় বড় গাছ ছায়া রচনা করেছে। দোতলার সব জানালা বন্ধ। একতলাটা রাস্তা থেকে ভালো করে দেখা যায় না। বাইরে থেকে দেখে মনে হয় না এখানে কোনো মানুষ আছে বা কোনো কালে থেকেছে। হয়তো কোম্পানির আমলে কোনো শৌখিন সাহেব নদীর ধারে বাড়িটি করেছিল, এখন কালের কবলে পড়ে এই দশা হয়েছে। চঞ্চল বাড়িটির চারদিক ঘুরে একবার দেখল, তারপর নদীর ধারে ঘাসের উপর বসে ভাবতে লাগলো, এখন কি করা যায়। জায়গাটি এমনিতেই নির্জন, তার উপর সন্ধে হবার সঙ্গে সঙ্গেই দূর থেকে শেয়াল ডেকে উঠল। নদীর জলের ছল ছল শব্দ যেন বেড়ে গেল। হাওয়া হু হু করে ফিরতে লাগলো। দেখতে দেখতে আকাশ ভরে তারা ফুটল, আর কালো অন্ধকারে জোনাকি উঠল জ্বলে। তখন চঞ্চল আস্তে আস্তে উঠে বাড়িটার ফটকের সামনে এসে দাঁড়ালো। ভাঙা ফটক হাঁ করে খুলে আছে, ঢুকতে বাধা নেই। চঞ্চল ঢুকলো। ঢুকেই একটু থমকে দাঁড়ালো। মনে হলো বাড়িটার ভেতর থেকে মানুষের গলার চাপা আওয়াজ আসছে যেন। কোথায় কোনো ঘরে একটা আলো জ্বলে উঠেই যেন নিভে গেল। নাকি এসব তার মনের ভুল, চোখের ভুল? না, স্পষ্ট শোনা যাচ্ছে পায়ের শব্দ। চঞ্চলের গলা যেন বুঝে আসতে চাইল, কিন্তু জোর করে সমস্ত ভয়ের ভাব মন থেকে তাড়িয়ে সে দ্রুত পায়ে এগিয়ে গেল। উঠল এসে একতলার বারান্দায়। এখন কোন দিকে যাবে? অন্ধকারে কিছু দেখা যায় না। চঞ্চলের পকেটে ছোট একটা টর্চ আছে বটে, কিন্তু সেটা তার জ্বালতে সাহস হলো না। সবচেয়ে ভালো হবে তার পক্ষে কোনোখানে লুকিয়ে থাকা। নিজে গোপন থেকে এখানকার সব ব্যাপার স্যাপার দেখে নেবার চেষ্টাই তাকে করতে হবে। বেশি ভাববার সময় নেই। হাতের কাছে একটা দরজা খোলা ছিল, কি করে ঢুকে পড়ল। বহুদিনের পুরনো অব্যবহৃত ঘরে একটা ভ্যাপসা গন্ধে তার মাথা ঝিমঝিম করে উঠল। চোখে তখন অন্ধকার সয়ে গিয়েছে। দেখতে পেল কয়েকটা ভাঙা চেয়ার টেয়ারও আছে ঘরে। পা টিপে টিপে গিয়ে বসলো তারই একটাই। চেয়ারটা ক্যাঁচ করে উঠল, মাথার উপর দিয়ে চামচিকে উড়ে গেল। মেঝেই আরশোলা ইঁদুরের দুধদার ছুটোছুটি। তারই মধ্যে বসে চঞ্চল অপেক্ষা করতে লাগলো। সময় আর কাটে না। বাড়িটার নানা অংশ থেকে নানা রকম শব্দ আসতে লাগলো। তবে হয়তো সেসব এমনি এমনিই হচ্ছে। পুরনো পোড়ো বাড়িতে কত রকম শব্দ হয় তার কি অন্ত আছে? কিন্তু মানুষ যে এখানে আছে সে সন্দেহ তার মন থেকে কিছুতেই গেল না। পরীক্ষিতবাবু কোন ঘরে? সে উঠবে নাকি? দেখবে নাকি সমস্ত বাড়ি খুঁজে? মহিমবাবুর উপদেশ মনে পড়ল, দুঃসাহস করো না। এদিকে রঞ্জিত বাবুই বা কি করছেন? তিনি তার দলবল নিয়ে তো এখন চলে এলেই পারেন, নাকি তিনি আসবেনই না। কতক্ষণ এভাবে কাটলো কে জানে। হঠাৎ চঞ্চল খেয়াল করল বারান্দায় অন্ধকারে একটা মূর্তি ছায়ার মতো দাঁড়িয়ে আছে। চঞ্চল এক দৃষ্টে তাকিয়ে রইল। লম্বা একটা ছায়া যেন স্তব্ধ হয়ে তাকেই লক্ষ্য করছে। মুহূর্তের জন্যে চঞ্চলের গা ভয়ে কাঁটা দিয়ে উঠল। কিন্তু এখন ভয় পেলে চলবে না, এখনই মাথা ঠান্ডা রাখবার সময়। চঞ্চল আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ছায়ামূর্তি তবু সরল না, নড়ল না। চঞ্চল একটু একটু করে এগোতে লাগলো। তারপর যেই দরজার কাছে এসেছে, মূর্তিটা এক লাফে নামলো বারান্দা থেকে মাটিতে। সঙ্গে সঙ্গে চঞ্চলও দৌড় দিল। পকেট থেকে টর্চ বের করে জ্বালাতেই যা দেখল, মনে মনে তা দেখতেই হয়তো আশা করেছিল। তবু সত্যি সত্যি তাই দেখল। তার সমস্ত শরীরে যেন চকিতে বিদ্যুৎ খেলে গেল। সেই অন্ধকারে টর্চের আলো বিঁধল কাকে? ফুটে উঠল উপেনধরের দীর্ঘ মূর্তি। তার মুখে হিংস্র কুটিল হাসি। অবাক হবার সময় চঞ্চল বেশি পেল না। এক লাফে সেও নামলো মাটিতে, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মাথার উপর প্রচণ্ড একটা ঘুষি নামল।
টর্চ খসে পড়ে গেল মাটিতে। ভোঁ করে উঠল মাথা। সেটা হয়তো সামলে উঠতে পারত, কিন্তু তারপরেই পরপর কয়েকটা বজ্রমুষ্টির আঘাত তাকে যেন একেবারে গুঁড়ো করে দিল। শেষটায় বুকের ওপর এমন এক কিল খেল যে দম বন্ধ হয়ে উবু হয়ে বসে পড়ল মাটিতে। অন্ধকারের ভিতর দিয়ে উপেনধর দিল দৌড়। পালাচ্ছে, লোকটা পালাচ্ছে। হাঁটুর ওপর বুক চেপে চঞ্চল মিনিট খানিক বসে রইল, কিন্তু তক্ষুনি আবার টলতে টলতে উঠে দাঁড়ালো। উহ, লোকটা জোয়ান বটে। জুজুৎসুর প্যাঁচ চঞ্চলের জানা ছিল, গায়ের জোরও তার মন্দ নেই, কিন্তু কিছু করতে পারল না, শুধু পড়ে পড়ে মার খেল। কিন্তু পালাতে সে দেবে না ওকে, কিছুতেই না। কষ্টে নিঃশ্বাস পড়ছিল, তবু দৌড় দিল। উপেনধর যেদিকে গেছে সেটা আন্দাজ করে। ওই রাস্তায় একটা মোটর দাঁড়িয়ে না? উপেনধর লাফিয়ে উঠল গাড়িতে। ইঞ্জিন গাঁ গাঁ ছুটল। চঞ্চল ছুটল প্রাণপণে। গাড়ি যেই চলতে শুরু করেছে, উঠল ফুটবোর্ডে, তারপর মাথা গলিয়ে ভেতরে ঢুকে পড়ল পেছনের সিটে। হাওয়ার বেগে গাড়ি ছুটল। গাড়ি চালাচ্ছে উপেনধরই। কোথায় যাচ্ছে চঞ্চল জানে না। হয়তো এই ছোট বিপদ থেকে আরো বড় বিপদের দিকে যাচ্ছে সে। এখন সে বুঝতে পারল, উপেনধরই শেয়ালদা থেকে তার পিছু নিয়েছিল, তার আগেই এ বাড়িতে এসে ঢুকেছিল লুকিয়ে। কিন্তু এই গাড়িটা এলো কোত্থেকে? আর পরীক্ষিত বাবুই বা কোথায়? যদি তিনি এখানে নাই থাকবেন, তাহলে উপেনধরের এখান থেকে পালিয়ে যাবার কথা নয়। যাই হোক, চঞ্চল মনে মনে ভাবল, সে যে গাড়িটায় চড়ে বসতে পেরেছে, এটাই মস্ত লাভের কথা। কারণ এ রহস্যের সমাধান যে উপেনধরের সূত্রেই হতে হবে, কোনো সন্দেহ নেই। কোথায় যাচ্ছে উপেনধর কে জানে। গাড়ি এমনভাবে ছুটেছে যেন একেবারে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে থামবে। খানিক পরে গাড়ির বেগ একটু কমিয়ে উপেনধর পেছনে তাকিয়ে বলল, ভালো চাও তো নেমে যাও গাড়ি থেকে। চঞ্চল জবাব দিল, পারো তো জোর করে নামিয়ে দাও। সেটা তো ইচ্ছে করলেই পারি, তা জানো। চঞ্চল বলল, দেখো না চেষ্টা করে। আশ্চর্যের বিষয়, উপেনধর অনেকবার শাসালো বটে, কিন্তু তাকে জোর করে নামিয়ে দেবার চেষ্টা একবারও করল না। ইচ্ছে করলেই সে যে তা করতে পারে, তার কিলঘুষির সঙ্গে পরিচিত হবার পর চঞ্চলের তাতে আর সন্দেহ নেই। উপেনধর একটু পরপরই পেছনের দিকে তাকাচ্ছিল, আর বিড়বিড় করে নিজের মনে কি বলছিল। চঞ্চল ভাবছিল যে সে পেছন ফিরে তাকিয়ে দেখছে আর তার উদ্দেশ্যেই গালি দিচ্ছে। কিন্তু খানিক পরে কেমন সন্দেহ হয়, সেও পেছনের দিকে তাকালো। দেখল আর একটি গাড়ি তাদের পেছন পেছন আসছে। ডায়মন্ড হারবারের রাস্তায় বেশি রাত্রেও গাড়ি চলাচল কিছু আশ্চর্য নয়, কিন্তু খানিকক্ষণ লক্ষ্য করার পর চঞ্চলের সন্দেহ রইল না যে অন্য গাড়িটা ঠিক তাদেরই পিছু নিয়েছে। নিঃশব্দে মাঝখানকার দূরত্ব সমানে রেখে গাড়িটা আসছে। উপেনধর স্পিড বাড়ালে সেটারও বাড়ে, কমালে সেটারও কমে। বারবার পেছনে তাকিয়ে উপেনধর ওই গাড়িটাকেই তাহলে দেখছে, তাকে নয়। ওই গাড়িতে কে? সে যেই হোক, উপেনধর যে তাকে পছন্দ করে না এটা বেশ বোঝা যাচ্ছে। ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে সে চলেছে কোথায়? একটা অ্যাক্সিডেন্ট না করে। দেখতে দেখতে কলকাতা এসে পড়ল। সার্কুলার রোড ধরে গাড়ি সোজা চলেছে উত্তরে। অন্য গাড়িখানা ঠিক পেছন পেছন আসছে। চঞ্চল এতক্ষণে বুঝতে পারল যে উপেনধর যে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে না, তার কারণ ওই পেছনের গাড়ি। তাকে জোর করে নামাতে হলে গাড়ি থামাতে হবে, আর গাড়ি থামালেই পেছনের ওরা এসে পড়বে ঘাড়ে। মজা মন্দ নয়। হয়তো কোনো নতুন দারুণ বিপদের দিকে চলেছে, কিন্তু ভয়ের ভাবের চেয়েও চঞ্চলের যেন ভালোই লাগছিল বেশি। শেয়ালদা পার হয়ে সার্কুলার রোড যেই বেশ চওড়া হয়ে এলো, উপেনধর এমন স্পিড দিল যে চঞ্চলের মাথা ভোঁ করে উঠল। বাপ রে, দুদিকে কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে শরীরটা শূন্যে হাওয়া হয়ে মিলিয়ে যাবে। চঞ্চল গদিতে গা এলিয়ে দিয়ে চোখ বুঝল, কিন্তু একটু পরেই উপেনধর বিকট সুরে চিৎকার করে উঠতেই তাকিয়ে দেখল একটা ল্যাম্পপোস্ট তীরের বেগে তাদের দিকে এগিয়ে আসছে। আর উপায় নেই, এক্ষুনি চুরমার।
চঞ্চলের শুধু এ কথা ভাবার সময় হলো যে মরবার পক্ষে তার বয়সটা বড়ই কম। সেই মুহূর্তেই উপেনধর প্রাণপণে ব্রেক কষল। সঙ্গে সঙ্গে গাড়িটা ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা খেল। মস্ত একটা ঝাঁকুনি, তারপর চুপ। একটু পরেই পেছনের গাড়িখানা তাদের পাশে এসে দাঁড়ালো। ভেতর থেকে কে একজন বলল, কিছু ভাববেন না উপেনবাবু, আমাদের গাড়িতে আসুন, অনেক জায়গা রয়েছে। চঞ্চল গলার আওয়াজ চিনতে পারল, এ যে রঞ্জিত সামন্ত। রঞ্জিতবাবু গাড়ি থেকে নেমে বললেন, চলে আসুন, আর দেরি করে লাভ কি, গাড়িটা থাক, আমার একজন লোক এখানে রেখে যাচ্ছি। এসো চঞ্চল, তুমিও এসো। চঞ্চল গাড়ি থেকে আগে নেমে পড়ল। আপনি ডায়মন্ড হারবারে ছিলেন? সেসব পরে হবে উপেনবাবু, আর দেরি করে লাভ নেই। আজ রাত্রিরে একটু ঘুমোতে দেবেন না দেবেন না? উপেনধর নামলো গাড়ি থেকে। তার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে। আর উপায় নেই, ধরা দিতেই হলো পুলিশের হাতে। রঞ্জিতবাবুর সঙ্গে 3 জন ধুতি পরা কনস্টেবল ছিল। তাদের একজন রইল উপেনধরের গাড়ির পাহারায়। ইন্সপেক্টর নিজেও ধুতি পরা। চেহারা দেখে মনে হতে পারে বিয়ের নিমন্ত্রণ খেতে চলেছেন। গাড়িটা বেশ বড়, সবারই জায়গা হয়ে গেল। চঞ্চল রঞ্জিতবাবুকে জিজ্ঞেস করল, কোথায় চলেছেন? চলো দেখবে। পরীক্ষিতবাবুর খোঁজ পেয়েছেন? তুমি কি দেখলে ওখানে? কিছুই না, ওই উপেনধর। হ্যাঁ, তিনি তো সঙ্গেই চলেছেন। উপেনবাবু, আপনার তো দেখছি অনেক গুণ, গাড়িও চালান চমৎকার। দয়া করে বলে দিন পরীক্ষিতবাবু কোথায় আছেন, আপনার কিছু ভয় নেই। কিন্তু উপেনধর একটিও কথা বলল না। সমস্ত রাস্তা চুপ করে রইল। রাস্তা আর খুব বেশিও ছিল না। লালবিহারী মালাকারের কাশীপুরের প্রকাণ্ড বাগান বাড়িতে গাড়ি যখন ঢুকল, তখন রাত ঠিক 1:30। চঞ্চল বাড়িটা চিনতে পারল। আগে সে একবার এসেছিল মহিমবাবুর কাজেই। গাড়ি থামতেই একতলার একটা দরজা খুলে গেল। ভেতরে দেখা গেল আলো। রঞ্জিতবাবু সকলের আগে গাড়ি থেকে নেমে বললেন, আসুন উপেনবাবু, নিজেই আসবেন না হাত ধরে নামাতে হবে? উপেনবাবু নিঃশব্দে নামলেন। তার পেছনে চঞ্চল ও কনস্টেবল দুজনও নামল। রঞ্জিতবাবু বললেন, আপনি আগে যান উপেনবাবু। লম্বা সিঁড়ি দিয়ে উঠে সামনেই একটা মস্ত হল। সেই হল ঘরে উপেনধরের পেছন পেছন সবাই ঢুকল। সেই ঘরে আছেন মহিমবাবু আর পরীক্ষিত মজুমদার। মহিমবাবু বললেন, আসুন ইন্সপেক্টর বাবু, আসুন। কিন্তু আপনার আগেই আমরা পরীক্ষিতের খোঁজ পেয়েছি, তা তো দেখেছেন। কি করে পেলাম তা যদি জানতে চান? কি করে পেলেন তা জানি বলেই ইন্সপেক্টর বাবু আবার পাহারাওয়ালাদের কি ইঙ্গিত করলেন। তারা হঠাৎ দুজনে মহিমবাবুর দুদিকে গিয়ে দাঁড়ালো। পরের মুহূর্তে একজন খপ করে তার হাত দুটো ধরে ফেলল, আর একজন পরিয়ে দিল হাত কড়া। চঞ্চল চিৎকার করে উঠল, এ কি কাণ্ড! পরীক্ষিতবাবু উঠে দাঁড়িয়ে হাহা করে ছুটে এলেন, আর উপেনধর মাথায় হাত দিয়ে ধপ করে একটা সোফায় বসে পড়ল। পরীক্ষিতবাবু বললেন, কে হে তুমি? তোমার তো বদ সাহস! খোলো, ওর হাত কড়া খোলো। জানো ও আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। কি রকম বন্ধু প্রমাণ করে দিচ্ছি। ওই টেবিলের ওপর কাগজখানা কি? তা দিয়ে তোমার কি দরকার? তা দরকার আছে বই কি। আপনার নতুন উইলটা কি রকম হলো? সেসব বিষয়ে তোমার সঙ্গে কথা কইতে আমি প্রস্তুত নই। তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো কেউ ডাকেনি। কেন এসেছি? এই জন্যে। রঞ্জিতবাবু এগিয়ে গিয়ে ছোঁ মেরে টেবিলের ওপর থেকে কাগজখানা তুলে নিয়ে ভাঁজ করে পকেটে ভরলেন। পরীক্ষিতবাবু অত্যন্ত উত্তেজিত হয়ে কি বলতে যাচ্ছিলেন। রঞ্জিতবাবু তাকে বাধা দিয়ে বললেন, আমার সব কথা আগে শুনে নিন, তারপর যা হয় বলবেন। মহিমবাবু, আপনাকে একটু কষ্ট দিতে হলো, কিন্তু আপনি যেরকম ডেঞ্জারাস ক্রিমিনাল, ওই হাত কড়াটা না হলেও চলছে না। মাফ করবেন। তাই বলে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, বসুন না ওখানে। পরীক্ষিতবাবুর মুখে অপার বিস্ময়ের ভাব ফুটে উঠল। তিনি শুধু বললেন, তুমি কি পাগল হলে? রঞ্জিতবাবু একটা চেয়ারে বসে বললেন,
তাহলে সবটাই শুনুন। আপনার নিশ্চয়ই মনে আছে চ্যাটার্জি ব্যাংক যখন ফেল পড়ল, আপনার কত টাকা ছিল সেখানে? ছিল কিছু, সে কথা এখানে কেন? কে একজন লোক জাল শেয়ার বেচে সরে পড়ল, ধরা গেল না, তাতেই ব্যাংক ফেল পড়ল, তাই তো? লোকটিকে এখন ধরা গেছে। সে কে? সে আপনার সামনেই বসে আছে। তার আসল নাম মহিম চাটুর্যে, কিন্তু শেয়ারগুলো বেচেছিল হলধর হালদার নামে, অর্থাৎ আপনাদের 5 জনের টাকা মেরে দিয়ে। পরীক্ষিতবাবু ভয়ানক উত্তেজিত হয়ে বললেন, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এর প্রমাণ? প্রমাণ আমি যথাসময়ে কোর্টে দাখিল করব। তারপর হলো কি, নানা ব্যাংকে নানা বেনামিতে লাখ কয়েক টাকা রেখে তিনি খুব গরিবের মতো কিছুদিন ঘুরে বেড়ালেন। তারপর বের করলেন কলকাতা হরকরা। এ পত্রিকার জন্য লালবিহারী মালাকারের কাছ থেকে মোটা টাকা বাগানো হলো। আপনারা 5 জনও বাদ গেলেন না। কিছুদিন পরে নব সাহিত্য ভবনের সূত্রপাত হলো। আপনার সব বই এখন থেকে ওরাই বার করবে, এই রকম কন্ট্রাক্ট হয়েছে, তাই না? হ্যাঁ, তা তো হয়েছে, কিন্তু নব সাহিত্য ভবনের ম্যানেজিং ডিরেক্টর জয়রাম শীলকে আপনি চেনেন? তাকে দেখেছেন কখনো? তাকে দেখবার দরকার হয়নি, মহিমই সব ব্যবস্থা করে দিয়েছে। তাকে দেখবেনও না কখনো, কারণ মহিম চাটুর্যে আর জয়রাম শীল একই ব্যক্তি। নব সাহিত্য ভবন বেনামিতে মহিমবাবুরই কোম্পানি। বলো কি হে? ঠিকই বলি। দোর্দণ্ড প্রতাপকে খাটো করে কলকাতা হরকরা যাতে জাকিয়ে উঠতে পারে, এই উদ্দেশ্যে আগা গোড়া উনি নানা রকম প্যাঁচ খেলে যাচ্ছেন। অসম্ভব চালাক লোক আপনার এই বন্ধুটি। আপনি কি লালবিহারী বাবুকেও কিছু বুঝতে পারেননি? এখানে চঞ্চল বলে উঠল, কিন্তু পরীক্ষিতবাবুর অন্তর্ধানের রহস্য। কথাটা শুনে পরীক্ষিতবাবু চমকে উঠলেন। আমার অন্তর্ধান? তার মানে? বা, এই একটা প্যাঁচেই তো হরকরার কাটতি 3 গুণ বেড়ে গেল। আপনি তো এই কাশীপুরের বাগান বাড়িতে বসে আছেন, এদিকে খবরের কাগজে কি হুলস্থুল, কলকাতায় কি হইচই, পুলিশ, গুলি ছোড়া, ডায়মন্ড হারবরে একটা পোড়ো বাড়িতে ধস্তাধস্তি, কত কিছুই তো হয়ে গেল। আপনি কি করে জানবেন? আপনাকে তো খবরের কাগজ পড়তে দেওয়া হয়নি, কি কারো সঙ্গে দেখা করতে দেওয়াও হয়নি। খবরের কাগজ আমি ইচ্ছে করেই পড়িনি। কাগজ খুলেই বড় বড় অক্ষরে পরীক্ষিত জয়ন্তীর খবর। এ আর ভালো লাগে না। বিরাট একটা হইচই তো হবেই। তার আগে একটা দিন নিরিবিলি এই বাগান বাড়িতে কাটাবো, এই রকম ইচ্ছে ছিল। তা এ নিয়েও বুঝি হুলস্থুল? হুলস্থুল বাঁধিয়েছেন আপনার বন্ধুই, আর এই বাগান বাড়িতে এসে একটা দিন কাটাবার ইচ্ছেটা মহিমবাবুই আপনার মনে জাগান। কেমন, ঠিক কিনা? হ্যাঁ, মহিমই বলেছিল বটে। এ কথাও বলেছিলেন যে বিজয়বাবুকে যেন আগে জানানো না হয়, পাছে তার আপত্তিতে এমন চমৎকার প্ল্যানটা ভণ্ডুল হয়ে যায়। কিন্তু বিজয় কি খবর পায়নি? মহিম, তুমি জানাওনি যে আমি এখানে আছি? মহিম চাটুর্যে চুপ। রঞ্জিতবাবু বলতে লাগলেন, ব্যাপারটা এরকম, মহিমবাবুর টাকার তৃষ্ণা অসীম। নানান অসৎ উপায়ে প্রায় 7 লাখ টাকা তিনি করেছেন, কিন্তু লোভ তাঁর বেড়েই চলেছে। এত বেশি লোভ করতে গিয়ে শেষে সামলাতে পারলেন না। কিন্তু মহিমবাবু, এ কথা বলবই যে আপনি অদ্ভুত ক্ষমতাশালী লোক। যেমন আপনার কল্পনা শক্তি, তেমনি আপনার দুঃসাহস। এ ব্যাপারটাও প্রায় গুছিয়ে এনেছিলেন। উপেন্দ্র মশায়ও তার পার্ট প্লে করেছেন চমৎকার। কিন্তু পরীক্ষিতবাবুর ঘরে তার টেবিলের ওপর আরও একখানা অর্ধসমাপ্ত চিঠি পড়েছিল, সেটি আপনি সরাতে ভুলে গিয়েছিলেন। তাতেই আমার পক্ষে ব্যাপারটা সহজ হয়ে গেল। আজ সকালে যে চিঠিটা পরীক্ষিতবাবুর টেবিল থেকে তুলে নিয়ে আপনাদের সকলকে দেখালুম, তার তলাতেই আর একখানা চিঠি ছিল। সেখানা চট করে আমি পকেটে ভরে ফেলেছিলুম, আর কেউ লক্ষ্য করেনি। মহিমবাবুর মুখ দিয়ে একটা অস্পষ্ট আর্তস্বর বেরুল। রঞ্জিতবাবু পকেট থেকে এক গাদা কাগজ বের করলেন, তার ভেতর থেকে একটি বেছে নিয়ে পড়লেন, মহিম, আমি প্রিন্সেপ ঘাটে থাকব, তুমি সেখানেই। চিঠি শেষ করা হয়নি, টেবিলের ওপরেই পড়েছিল। এই চিঠির পরে কি আপনি আবার লিখে পাঠিয়েছিলেন?
রঞ্জিতবাবু কাগজখানা পরীক্ষিতবাবুর সামনে টেবিলের ওপর মেলে ধরলেন। পরীক্ষিতবাবু কাগজটার দিকে তাকিয়ে বললেন, ওই আমার এক বদভ্যাস, একবার একটা চিঠি প্রায় শেষ করতে পারি নে, এক লাইন লিখে উঠে যাই। হ্যাঁ, পরে এই চিঠি আবার লিখে পাঠিয়েছিলুম বই কি, তাতে হয়েছে কি? এ হাতের লেখা তবে আপনারই? হ্যাঁ, আমার বই কি। আচ্ছা দেখুন তো, এ হাতের লেখা আপনার কি না? বলে রঞ্জিতবাবু আর একখানা কাগজ ঔপন্যাসিকের সামনে মেলে ধরলেন। আরে এ কি আশ্চর্য, এ তো হুবহু আমার হাতের লেখা, কিন্তু এ চিঠি তো আমি কখনো লিখিনি। কেনই বা লিখব? আমি তো কখনো ডায়মন্ড হারবারে বন্দী হইনি। এ কি কাণ্ড, এ যে দেখি দস্তুর মতো নাভেলিয়ানা। পরীক্ষিতবাবু বিহ্বলভাবে এদিক ওদিক তাকাতে লাগলেন। রঞ্জিতবাবু বললেন, হ্যাঁ, খুবই আশ্চর্য, আপনার হাতের লেখার সঙ্গে এতই মিল যে আমাদের হ্যান্ডরাইটিং এক্সপার্টেরও প্রথমটায় ধাঁধা লেগেছিল। উপেনধর মশাই নিপুণ শিল্পী বটে। পরীক্ষিতবাবু উপেনধরের দিকে তাকিয়ে বললেন, উপেন, তোমার এই কাজ? উপেনবাবু হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে উঠে বললেন, আপনার পা ছুঁয়ে বলছি, আমার কোনো দোষ নেই। রঞ্জিতবাবু বললেন, ছি ছি, আপনি এত ব্যাকুল হয়ে পড়লেন কেন? থামুন থামুন, আরে আপনাকে নিয়ে মহা মুশকিলই হলো দেখছি। আপনার মতো একজন করিতকর্মা লোকের কি এসব কান্নাকাটি মানায়? পরীক্ষিতবাবুর দিকে তাকিয়ে সামন্তমশাই বলতে লাগলেন, এই উপেনধরের মতো চৌকস লোক বাংলাদেশে প্রায় দেখা যায় না। রিভলভার ছুঁড়তেও ইনি ওস্তাদ। ছোট্ট কামরায় তিনজন লোক বসে আছে, একজনের কান ঘেঁষে আর একজনের নাকের তলা দিয়ে, তৃতীয় ব্যক্তির ঠিক চুলের ওপর দিয়ে গিয়ে গুলিটি কাঠের পার্টিশন ফুঁড়ে এক ঘর লোক পার হয়ে টাইপিস্টের টেবিলের তলায় গিয়ে পড়ল। ভাবতে পারেন? চঞ্চল এতক্ষণ অবাক হয়ে শুনছিল, এইবার বলে উঠল, ওই গুলি তো তাহলে উপেনধরই ছুঁড়েছিল? কেন? এর উদ্দেশ্য কি? ইন্সপেক্টর বাবু সে কথার জবাব না দিয়ে বলতে লাগলেন, সবই ঠিকঠাক মতো হয়েছিল, কিন্তু আপনাদের একটু ভুল হয়ে গিয়েছিল মহিমবাবু। গুলিটা গরম ছিল না। এই ত্রুটি ছাড়া আপনাদের অভিনয় চমৎকার হয়েছিল, প্রশংসা করতে হয়, বিশেষ করে আপনার পার্ট। ও, আপনার টেবিলের তলায় ঢোকাটি কি চমৎকারই হয়েছিল, ভুলতে পারছি না। রিয়েলি ম্যাগনিফিসেন্ট। বলে রঞ্জিতবাবু হাসতে লাগলেন। চঞ্চল বলল, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না, কেন ছোঁড়া হয়েছিল, কার উদ্দেশ্যে? রঞ্জিতবাবু হাসতে হাসতে বললেন, এখানেই তো মজা। গুলিটা আসলে ছোঁড়াই হয়নি, ওটা আগে থেকেই পড়েছিল টাইপিস্টের টেবিলের তলায়। পেছন থেকে উপেনবাবু একটা ফাঁকা আওয়াজ করেছিলেন মাত্র। পেছন থেকে? কোত্থেকে? মহিমবাবুর কামরার পেছনেই তার বাথরুম, সেখান থেকে। তারপর তিনি পালালেন কেমন করে? পালাবার দরকার হয়নি, বাথরুমেই বসেছিলেন। তুমি হয়তো লক্ষ্য করনি চঞ্চল, বাথরুমের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল, আর দরজায় একটি নোটিশ লাগানো ছিল, নট টু বি ইউজড। চঞ্চল বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে। তাই তো, বাথরুমটা খুঁজে দেখবার কথা তো কারো মনেই হয়নি। আমার হয়েছিল, কিন্তু দরকার বোধ করিনি। ব্যাপারটা কি আমি তার আগেই বুঝে ফেলেছিলাম। মহিমবাবু একটা ঘন্টা টিপলেন, বেয়ারার হাতে একটা কাগজ দিয়ে বললেন, টাইপ। তারপরেই তো এই কাণ্ড। ওই ঘন্টা বাজিয়ে যে আসলে উপেনধরকেই ইঙ্গিত করা হয়েছিল। কিন্তু এর দরকার কি ছিল, তাই তো আমি বুঝতে পারছি না। দরকার ছিল এইটে প্রমাণ করা যে পরীক্ষিত বাবুর শত্রুরা শুধু তাকে সরিয়েই তৃপ্ত হয়নি, তার শ্রেষ্ঠ বন্ধু মহিম চাটুর্যেকেও খুন করবার চেষ্টায় আছে। এখানে পরীক্ষিতবাবু বলে উঠলেন, তোমার কথাবার্তা শুনতে শুনতে আমার মাথা ঘুরছে, কিছুই বুঝতে পারছি না। দয়া করে প্রথম থেকে আমাকে বুঝিয়ে বলো, নয়তো একটু পরেই মনে হবে যে আমি পাগল হয়ে গেছি। সামন্তমশাই বললেন, বেশ, প্রথম থেকেই বলি। মহিমবাবুর এটা হলো দেখা বিনতির খেলা। প্রথম থেকেই দু হাতের খেলা খেলে যাচ্ছেন, সকলের সামনে এগিয়ে আছেন বরাবর, যাতে তার ওপর সন্দেহ পড়বার কথাই ওঠে না। আর তার সহকর্মী হিসেবে নিলেন বেচারা উপেনধরকে। উপেনবাবুকে সত্যি খুব দোষ দেওয়া যায় না, তিনি মহিমবাবুর হাতের পুতুল মাত্র।
তার অবস্থা ভালো নয়, মোটা টাকার লোভে রাজি হয়েছিলেন। হঠাৎ উপেনধর আবার খানিকটা ফোঁস করে কেঁদে উঠলেন। ইন্সপেক্টর বাবু বলতে লাগলেন, মহিমবাবুর মতলব ছিল এই ব্যাপারে এক ঢিলে অনেকগুলো পাখি মারা। প্রথমত দোর্দণ্ড প্রতাপ আর বৃন্দাবন গুপ্তকে জব্দ করা। এরা পরীক্ষিত বাবুর পক্ষপাতী নন, তাদের ওপর সন্দেহ ফেললে লোকে সহজেই বিশ্বাস করবে। বেচারা বৃন্দাবন গুপ্তকে তো রীতিমতো হাজতবাসী করিয়ে নিলেন। আহা, এতক্ষণে বোধ হয় আধখানা হয়ে গেছে বেচারা। লালবাজারে গিয়ে প্রথমে ওকে ছেড়ে দিয়ে তারপর অন্য কাজ। পরীক্ষিত বাবু বললেন, সে কি, বৃন্দাবন গুপ্ত হাজতে? হ্যাঁ, আপনার অন্তর্ধানের সঙ্গে বৃন্দাবন গুপ্তের যে কোনো রকম সংস্রব আছেই। মহিমবাবু প্রথম থেকেই খুব জোর দিয়ে তা বলতে লাগলেন। আমি ভদ্রলোককে ধরেই আনলুম, পাছে মহিমবাবু বুঝতে না পারেন যে আসলে ব্যাপারটা কি, যা আমি আঁচ করেছি। এর মধ্যে উপেনধরকে এমন কৌশলে মহিমবাবু জড়িয়েছিলেন যে আমারও প্রথমটা খটকা লেগেছিল। উপেনধরের উপর খানিকটা সন্দেহ তিনি এই জন্যই ফেলেছিলেন, যাতে পুলিশের গোলমাল লাগে। এদিকে লালবিহারী বাবুকে পটিয়ে মহিমবাবু শ্রী ইন্স্যুরেন্স কোম্পানি ফাঁদবার চেষ্টায় আছেন। অবশ্য নিজের নামে নয়, মাঝখানে উপেনধর আছেন শিখণ্ডী। পরীক্ষিত বাবুকে দিয়ে অনেকগুলো শেয়ার কিনিয়ে তাকে ডিরেক্টর করে জয়ন্তীর দিনে সব কাগজে তাঁর ছবি দিয়ে বড় বড় বিজ্ঞাপন বেরুতো, বেশ ভালোই হতো। কিন্তু এর মধ্যে আর একটু প্যাঁচ না কষে মহিমবাবু তৃপ্ত হতে পারলেন না। তাই তিনি ভাবলেন, পরীক্ষিত একদিন গিয়ে মালাকার মশায়ের কাশীপুরের বাগানে থাকুক, এদিকে আমার হরকরার হু হু করে কাটতে হবে। তারপর ঠিক জয়ন্তীর দিন ভোরবেলা ঔপন্যাসিকটিকে বের করে আনব, এবং তাকে উদ্ধারও করবে পুলিশ নয়, অন্য কেউ নয়, হরকরাই। মোটের ওপর এ ব্যাপারে হরকরার প্রতিপত্তি এত বেড়ে যাবে যে দোর্দণ্ড প্রতাপকে নিচে ঠেলে সে ধাঁ করে উপরে উঠে যেতে পারবে। আর পরীক্ষিত উদ্ধারের ব্যাপারে নায়ক তিনি স্থির করলেন এই চঞ্চলকে, যে তার অফিসের মধ্যে সবচেয়ে ছেলে মানুষ, যে কিছুই বুঝবে না, যাকে ইচ্ছে মতো চালানো যাবে। এরপর নাটকটি বেশ যত্নে সাজানো হলো। পরীক্ষিতবাবু এমনিতেই ক্লান্ত ও লোকের উৎপাতে বিরক্ত হয়েছিলেন। তাকে কাশীপুরের বাগান বাড়িতে বিশ্রাম করতে সহজেই রাজি করানো গেল। স্থির হলো আগে কাউকে কিছু বলা হবে না, পরে বলা হবে শুধু বিজয়বাবুকে, তাও চুপে চুপে। 18 তারিখে সন্ধ্যের পরে গঙ্গার ধারে মহিমবাবুর সঙ্গে পরীক্ষিতবাবুর দেখা হলো। পরীক্ষিতবাবু গাড়ি ফেরত পাঠিয়ে দিলেন। তার ড্রাইভার যে লম্বা লোকটিকে দেখেছিল, সে মহিম চাটুর্য ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, চঞ্চলের গলা দিয়ে একটা বিস্মিত আওয়াজ বেরুলো। সেখানে আলো কম ছিল, ড্রাইভার দূর থেকে ভালো দেখতে পায়নি, লক্ষ্যও করেনি। লম্বা লোকটি কে হতে পারে তা নিয়ে কত গবেষণা। একথা অবশ্য কারুরই মনে হয়নি যে মহিমবাবুও লম্বা। এদিকে লম্বা লোকটিকে যাতে উপেনধর বলেই সন্দেহ হয়, সেজন্যে চেষ্টার ত্রুটি হয়নি। উপেনধরকে ওই প্রিন্সেপ ঘাটে রেখে পরীক্ষিতবাবুকে নিয়ে মহিমবাবু চলে এলেন কাশীপুরে। আপনারা কি ট্যাক্সিতে এসেছিলেন না মহিমবাবুর গাড়িতে? পরীক্ষিতবাবু বললেন, ট্যাক্সিতে, কিন্তু উপেনকে তো ওখানে আমি দেখিনি। আপনার তো দেখবার দরকার নেই, যাদের দরকার তারা দেখেছিল। রাত্রে বিজয়বাবু যখন চঞ্চলকে নিয়ে প্রিন্সেপ ঘাটে গেলেন, উপেনবাবু তার আগেই বৃন্দাবন গুপ্তের একটা ভিজিটিং কার্ড ওখানে ফেলে রেখেছিলেন। যে কোনো লোকের একখানা কার্ড জোগাড় করা শক্ত কিছুই নয়। তারপর ইচ্ছে করে ওদের সামনে দিয়ে হুশ করে পালিয়ে গেলেন। এ আর কিছু নয়, ব্যাপারটাকে আরো জটিল, আরো গোলমেলে করে তোলা। ময়দানের ভেতরে অন্ধকারে তিনি যেন একেবারে মিলিয়ে গেলেন, না চঞ্চল? তাই তো মনে হয়েছিল। ময়দানের মধ্যে একটু দূরেই একটি গাড়ি অন্ধকারে মিলিয়েছিল। লালবিহারী বাবুর একটি ছোট অস্টিন মহিমবাবু কয়েকদিনের জন্য ধার করে এনেছিলেন। এ গাড়ি কোনো কাজে লাগবে লালবিহারী বাবুর অবশ্য তা স্বপ্নেরও অগোচর। সেই গাড়ি নিয়ে একেবারে ছুট মহিমবাবুর বাড়িতে। তারপর থেকে উপেনধরকে আর পাওয়া যায় না। কি করেই বা যাবে? তিনি যে মহিমবাবুর বাড়িতেই দিব্যি খাচ্ছেন, দাচ্ছেন আর ঘুমোচ্ছেন।
তোমরা যখন মহিমবাবুর বাড়ি গেলে চঞ্চল, উপেনধর তখন তোমাদের পাশে ছোট ঘরটিতেই আরামে নিদ্রা যাচ্ছেন। চঞ্চল চেঁচিয়ে উঠে বলল, বলেন কি? এই তো ব্যাপার। বিজয়কৃষ্ণকে কিছুই বলা হলো না। গরম গরম হরকরা বেরুলো আশ্চর্য খবর নিয়ে। পুলিশকে টেলিফোন করলেন মহিমবাবুই। তারপর পুলিশের মহাবন্ধু ও উপদেষ্টা হয়ে বসলেন। দুর্দণ্ড প্রতাপের প্রোপাইটার শশাঙ্ক বক্সিকেও এর মধ্যে জড়াবার চেষ্টা করেছেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সকালবেলায় উপেনধরের জাল চিঠি ডাকে দেওয়া হলো। তারপর দুপুরবেলা মহিমবাবু তাকে লুকিয়ে অফিসে এনে বাথরুমে বন্ধ করে রাখলেন। আমি যেই বললুম, আমরা সকলকে সন্দেহ করি যতক্ষণ উল্টোটা প্রমাণ না হয়, তার একটু পরেই ঘন্টা বাজালো আর গুলির আওয়াজ হলো। এতে এটা প্রমাণ হলো যে আর যাই হোক, মহিম চাটুর্যকে সন্দেহ করবার সাহস পুলিশেরও নেই। গ্রেপ্তার তো ছাড়। হরকরার বিজ্ঞাপনের দিক থেকেও মস্ত লাভ। জাঁকালো স্পেশাল বেরুলো বিকেলে, মহিম চাটুর্যকে হত্যা করবার চেষ্টা। কি সাংঘাতিক! তোলপাড় পড়ে গেল শহরে। তারপর ডায়মন্ড হারবারের খবর নিয়ে ওই চিঠি। ওর উদ্দেশ্য আর কিছুই নয়, পুলিশকে নিয়ে একটু রগড় করা। তোমাকে নিয়েও চঞ্চল। উপেনধরকে পাঠানো হলো, কারণ তাকে অনুসরণ করে আমরা ঠিক জায়গায় এসে হাজির হব। আর তখন মহিমবাবু আমাদের সাদর অভ্যর্থনা জানিয়ে বলবেন, পরীক্ষিত উদ্ধার কার্য তাঁর দ্বারাই সম্পন্ন হয়ে গেছে। আমাদের মিছিমিছি খাটালেন বলে দুঃখিত। কি করে উদ্ধার কার্য সম্পন্ন হলো সে বিষয়ে ছোট একটি গল্পও ভেবে রেখেছিলেন। আমাদের আড়ালে ডেকে নিয়ে বলতেন, আর আমরা তার ক্ষমতায় স্তম্ভিত হয়ে কুর্নিশ করে বিদায় নিতাম। কিন্তু সময় তাকে আর দেওয়া হলো না। তুমি বোধহয় জানো না চঞ্চল, তোমার পেছন পেছন একই ট্রেনে উপেনধরকে পাঠানো হয় ডায়মন্ড হারবারে। আবার তার পিছনে আমার একজন চর ছিল। ডায়মন্ড হারবার স্টেশনে সেই গাড়িটি অপেক্ষা করছিল। তুমি স্টেশন থেকে বেরোবার আগেই উপেনবাবু সেই গাড়ি নিয়ে উধাও হলেন। সন্ধ্যের কিছু পরে উপেনবাবু সেখানে এলেন গাড়ি নিয়ে। গাড়িটা কিছু দূরে রেখে ঢুকলেন বাড়িতে। তুমি তখন ভিতরের ঘরে বসে কাঁপছ, আর আমি পিছন দিকের উঠোনে দাঁড়িয়ে আছি অন্ধকারে অদৃশ্য হয়ে। উপেনবাবুর ঘুষিগুলো যখন তোমার উপর পড়ছিল, আমার কষ্ট হচ্ছিল তোমার জন্যে, হাসিও পাচ্ছিল। কিন্তু তোমাকে উদ্ধার করার চেষ্টা করিনি, কারণ তাহলে নাটকটা মাঝখানেই নষ্ট হয়ে যায়। ঘুষোঘুষির উদ্দেশ্য আর কিছু নয়, কালকের হরকরায় খুব ফলাও করে ছাপা। উপেনধরই অপরাধী হিসেবে ধরা পড়বে পুলিশের হাতে। বানিয়ে যা খুশি একটা গল্প বলবে, তারপর প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতেই হবে। মহিমবাবুর প্ল্যান ছিল এইরকম। এদিকে তোমাকেও একজন ছোটখাটো হিরো সাজিয়ে হরকরায় কোনো একটা লম্বা চওড়া লেখা বেরোবে। তুমি ভেবো না চঞ্চল, সে তুমি উপেনধরের গাড়িতে লাফিয়ে উঠতে পেরে খুব একটা বিরক্ত করেছিলে। তোমাকে না নিয়ে উপেনধর যেতই না। তার পেছন পেছন আমি আসব, তাও উপেনধর জানে। সহজে ধরা দিলে ভালো দেখায় না, সেই জন্যে এত দূরে এসে ইচ্ছে করে একটা ল্যাম্পপোস্টের সঙ্গে গাড়িটাকে আস্তে ঠুকে দিল। উপেনবাবু, আপনি যেমন চমৎকার অভিনেতা, তেমন চমৎকার গাড়ি চালিয়ে। মহিমবাবুর প্ল্যান ছিল উপেনধরকে ধরতে পারার জন্য আমাকে প্রচুর কংগ্রাচুলেট করবেন। আমাকে বলবেন তাকে এক্ষুনি হাতকড়া পরিয়ে লালবাজার নিয়ে যেতে। কিন্তু ব্যাপারটা হলো একটু অন্যরকম। আচ্ছা মহিমবাবু, আপনাকে তাহলে এখন কষ্ট করে একটু গা তুলতে হচ্ছে। উপেনবাবু, আপনিও আসুন। আপনার কিছু ভয় নেই, সত্য কথা খুলে বলবেন, এই আর কি। উপেনধরের গলা দিয়ে বিকৃত একটা শব্দ বেরুলো, তার মানে বোঝা গেল না। সব শুনে পরীক্ষিতবাবু বললেন, এখনো আমি ঠিক বুঝতে পারছি না, মাথাটা ঝিমঝিম করছে। বোঝবার আর কি আছে বলুন? হ্যাঁ, একটা কথা, এত রাত্রির অবধি জেগেছিলেন? পরীক্ষিতবাবু আমতা আমতা করে বললেন, একটু জরুরি বিষয়ে আলোচনা হচ্ছিল। উইলের বিষয় তো? মহিমবাবু আপনার কানে আপনার ভাইয়ের বিরুদ্ধে অনেক বিষ ঢেলেছিলেন, সেটা বুঝতেই পারছিলাম। আপনি না থাকলেই বিজয়বাবু খুশি হন, আপনার টাকার উপরেই ওর নজর, এই তো।
নতুন উইলের ড্রাফটটা পকেটেই রয়েছে। ওতে মহিমবাবুর ছেলের হাতে কত দিচ্ছিলেন? আপনার অনুমতি পেলে ওটা ছিঁড়ে ফেলি। পরীক্ষিতবাবুর উত্তরের অপেক্ষা না করেই রঞ্জিতবাবু পকেট থেকে সেই কাগজটা বের করে কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। একটা হাই তুলে বললেন, ও, এখন একটু না ঘুমোলে আর পারবো না। মহিমবাবু চলুন, আপনাকে নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দেই। কিছু ভাববেন না, আপনার বন্ধু উপেন্দ্রও সঙ্গে থাকবেন। আপনার মতো টাকার লোভ সাধারণত দেখা যায় না। লাল বিহারী বাবুকে দিয়ে একটা পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিলেন, সেটাও হর করার নাম করে আত্মসাৎ করতেন। যাই হোক, আপাতত কয়েক বছরের জন্য আপনি নিশ্চিন্ত হলেন। আপনার সমস্ত খরচ গভর্নমেন্টই বহন করবে। এরপর পরীক্ষিত বাবুর দিকে তাকিয়ে রঞ্জিত বাবু বললেন, আচ্ছা, এখন তাহলে বিদায় নিচ্ছি আমরা। আপনি বিশ্রাম করুন। আমরা পুলিশের লোক, নানা রকম অপ্রিয় কাজ করতে হয়। আপনার মূল্যবান সময়ও অনেকখানি নষ্ট করে গেলুম। তবে এটুকু ভাবতে ভালো লাগছে যে আমার আজকের দিনের খাটুনি একেবারে ব্যর্থ হয়নি। আপনার জীবনের উপর থেকে মস্ত কালো একটা ছায়া আমি সরিয়ে নিতে পারলাম। পুলিশ ঘেরাও হয়ে গাড়িতে উঠবার আগে মহিম চাটুর্যের চঞ্চলের দিকে তাকিয়ে বললেন, চললুম চঞ্চল, ফিরতে কিছুদিন দেরি হবে। যদি পারো হরকরা চালিয়ে নিও।